আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টি24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ফরিদপুর জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম একজন আদর্শ সৈনিক। ছাত্র অবস্থা থেকে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। ফরিদপুর ভাঙা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন। 2018 সালে যিনি নমিনি প্রাপ্ত হয়ে ফরিদপুর 4 থেকে নির্বাচন করেছিলেন, ধানের শীষের একজন রাজপথের কাণ্ডারি হিসেবে, একজন লড়াকু নেতৃত্ব। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে যার ব্যাপারটি ফরিদপুর 5 নিয়েও ভাবছে এই সাবেক ফরিদপুর 5-এর জনগণ, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব একজন রাজনৈতিক বিশ্লেষক জনাব সেলিম খন্দকার আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল নেতৃত্ব দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ নিয়ে দীর্ঘ সময় যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, রাতের ভোট না হলে হয়তো তিনি এখানে নির্বাচিত হতে পারতেন 2018 সালে, যার কাছে এই কনস্টিটিউয়েন্সির সাধারণ জনগণ তার সেবা যার সেবা পাচ্ছেন তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি, যারা দর্শক শ্রোতাকে জানাতেন, দীর্ঘ সময় ধরে আপনি দীর্ঘ পথ চলাই ত্যাগের পুরস্কার স্বরূপ 2018 সালে আপনাকে কিন্তু রাজপথের লড়াকু সৈনিক হিসাবে নমিনি হিসাবে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছিল, আপনি নির্বাচন করেছিলেন। কিন্তু 2018 সালের ঘটনা এই দেশবাসী জানে, বিশ্ববাসীও জানে। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা, প্রেরণা বা উচ্ছ্বাস বা উদ্দীপনার ভিত্তিতে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে রাজপথে আসলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক। তাকে আমি ধারণ লালন করি এবং সেই ছাত্র জীবন থেকে আমি ছাত্র দলের সাথে ছিলাম। এর পরবর্তীতে আমি 2001 সাল থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং সেই থেকে আমি বিএনপির রাজনীতি করি এবং 2002 সালে ভাঙা উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হই এবং সেই থেকে আমি ভাঙায় বিভিন্ন অঞ্চল, একেবারে তৃণমূল প্রতিটি গ্রামগঞ্জে প্রতিটি বাড়িতে আমি ঘুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিয়ে এই ধানের শীষ প্রতীককে আগামী দিনে জয়যুক্ত করার লক্ষ্যে সবসময় আমি এই এলাকায় কাজ করেছি এবং 2002 সালের পর থেকে আমি মানসিকভাবে প্রস্তুতি নেই এই এলাকার সাথে, জনগণের সাথে সম্পৃক্ত থেকে এবং এই বিএনপির রাজনীতি করে এই এলাকার মানুষের কিছু উন্নয়ন সাধন করতে পারি, এলাকার কাজকর্ম করতে পারি, এলাকার বেকার সমস্যা দূরীকরণ করতে পারি, এই লক্ষ্যে আমি কাজ করি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2002 সালের 4 মে আমাদের ভাঙায় এসেছিলেন বিশাল জনসভায় এবং সেখানে আমরা ছিলাম সেই মঞ্চে এবং সেই থেকে তখন আমাদের আরেক নেতা ছিলেন, উনি পরবর্তীতে যখন আমাদের থেকে একটু সরে যান, আমাদের শাহরিয়ার রুমি সাহেব, তখন থেকে আমার মাথায় এবং আমার নেতাকর্মীরা আমাকে তখন বলে ফেলেন যে এখন থেকে আপনাকে রাজনীতি করতে হবে এই ফরিদপুর। তখন আমাদের 4-5 ছিল, এই 5-এর রাজনীতিটা করতে হবে আপনাকে আগামী দিনে এই 5-এর এই এলাকা থেকে নির্বাচন করতে হবে। আমার তৃণমূল পর্যায়ে প্রতিটি আমার নেতাকর্মী যারা রয়েছেন তারা সব সময় আমার সাথে ছিল, দীর্ঘদিন যাবৎ তাদের পাশে আমি ছিলাম এবং এই রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী অনেকভাবে হয়রানি, হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছে। সেই সঙ্গে আমার সাথেও অনেক নেতাকর্মী, আমিও অনেকগুলো মামলার আসামি ছিলাম এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করতে হয়েছে। আপনি দীর্ঘ 2 যুগ যাবৎ একই পদে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ 2 যুগের মধ্যে আওয়ামী লীগের শোষণ শাসন আমল চলে গেছে। এই আমলেও আপনাকে কিন্তু দলের গুরুদায়িত্ব পালন করতে হয়েছে এবং এই ভাঙার মতো একটা গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দক্ষিণবঙ্গের, সেখানকার নেতৃত্ব আপনাকে দিতে হয়েছে। আপনি যে সময় রাজপথে আসলেন, ম্যাডাম খালেদা জিয়া আপনাকে দায়িত্ব দিলেন, দল আপনাকে দায়িত্ব দিলেন, সভাপতির দায়িত্ব দিলেন, এদিকে তারেক রহমান আবার মাঠে নামলেন।
তিনি আবার তৃণমূল বান্ধব নেতৃত্ব গঠন করলেন, তৃণমূলের সাথে মিশলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানকে তৃণমূলে আপনি আসলে কিভাবে ওন করেছেন, কিভাবে আসলে আমরা দেখতে পেয়েছি? দেখেন, সেই কথাটা বলতে গেলে আজকে বলতে হয় যে আজকে তৃণমূল পর্যায়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল ছিল এবং সেই কারণে আজকে বিএনপিকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে আমাদের এই দলটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তাদের দৃঢ় চিত্তে যে এই দলটাকে ধরে রাখার জন্য আমাদের সঙ্গে তৃণমূল পর্যায়ে যে কথা বলেছেন, আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, আমরা কৃতজ্ঞ যে আমাদের মতো একজন ক্ষুদ্র কর্মীর প্রতিও তাদের যেই ভালোবাসা। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গৃহবন্দী ছিলেন তখন তিনি আমাকে ফোন করেছেন, আমি কথা বলেছি, আমিও ফোন করেছি, কথা বলেছি। এবং দেশনেত্রী বেগম খালেদা ছাড়াও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, আমরা ভিডিও কনফারেন্সে কথা বলেছি। আজকে আমাদের সবচেয়ে আনন্দ লাগে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের প্রত্যেকটা জেলা, উপজেলা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে নাম ধরে ডাকেন। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া, যে তিনি আমাদেরকে যেভাবে চিনেছেন, এই রাজনীতিটা, এই বিএনপিটাকে ধরে রাখার জন্য তিনি যে চেষ্টাটা করেছেন তিনি সফল হয়েছেন। কারণ তিনি আজ এই যে এই পর্যায়ে এসেছেন, এই দলটাকে শক্ত অবস্থানে রেখেছেন, দলটাকে ভাঙতে দেন নাই শুধু তার নেতৃত্বে। সেই নেতৃত্বটা হলো তিনি সবসময় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের চিনতেন এবং তাদের সাথে কথা বলতেন, নাম ধরে ডাকতেন। গত 19শে ফেব্রুয়ারি আমার সঙ্গে কনফারেন্সের মাধ্যমে জনাব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে যখন আমাদের ভিডিও কনফারেন্সে আমার এবং বাবুল সাহেবের সাথে কথা হয়, তখন সবচেয়ে বড় ভালো লেগেছেন, আমি যখন সালাম দিতে গেছি তার আগে তিনি আমাকে নাম ধরে আমাকে সেলিম ভাই বলে সম্বোধন করছে। এর চেয়ে বড় কিছু পাওয়ার তো নাই। এই যে লিডারশিপ, এই যে লিডার, প্রত্যেকটা তৃণমূল নেতা এই লিডারশিপটিকে আসলে চরমতম বাধা মনে করে, চরমতম শত্রু বিবেচনা করে শেখ হাসিনা 111-এর ঘাড়ে চড়ে তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করে, তাকে জোর করে মুসলেকে আদায় করার ব্যবস্থা করে, তার সন্তান সজীবদের জয়কে প্রতিষ্ঠা করার যে হীন প্রচেষ্টা করেছিল তা যেভাবে বুমেরাং হলো, এই জয় একজন প্রধানমন্ত্রীর পুত্র, তারেক রহমান একজন প্রধানমন্ত্রীর পুত্র, এই দুই পুত্রের আচরণ, তাদের মেধা, তাদের মননশীলতা দ্বারা রাজনীতিবিদদের জন্য চরম অনুকরণীয় দৃষ্টান্ত রয়েছে কিনা? আমরা এই যে বিএনপিটা করি, কেন করি? আমাদের নেতা নেত্রী যিনি ছিলেন, আছেন, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। কেন ঐক্যবদ্ধ? তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন, আমাদের কোনো অবস্থাতে ভাঙতে দেন না। আমরা হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছি। আমাকে বিভিন্নভাবে অনেক প্রলোভন দেখিয়েছেন, কাজী জাফরুল্লাহ সাহেব দেখিয়েছেন। কি চাও তুমি, কি চাও? শুধু একটি কথা বলেছে, আমার কিছু চাওয়ার নাই, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি, তারেক রহমান সাহেবের নির্দেশে আমি কাজ করি, আমি তার বাইরে আমার কোনো কথা নাই। আমাকে বহুত চেষ্টা করেছে, এইরকম বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বহুত মানুষকে নিতে পেরেছে, আমাদেরকে নিতে পারেনি। একটি মাত্র কারণ, সেটা হলো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দৃঢ় চিত্রে আমাদেরকে ধরে রেখেছেন, আমাদের বেঁধে রেখেছেন, আমাদের আন্তরিকতা দিয়া, স্নেহ দিয়ে, সন্তানের মমতা দিয়ে। আজকে বলতে হয়, দেখেন, আমার মনে হয় এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমরা বলি আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমি বলি যে আমি অনেক ক্ষতিগ্রস্ত। আমার ব্যবসা বাণিজ্যগুলো সব এই সরকার নিয়েছে, আমার ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ করে দিয়েছে, রাজনৈতিকভাবে আমি আমার এলাকায় ঢুকতে পারি নাই, আমাকে ডিবি, এসবি বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। কিন্তু এতে এই তুলনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যে ক্ষতিগ্রস্তরা হয়েছেন, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত বাংলাদেশে কেউ হননি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রাজনীতি করতে এসে তার বড় পুত্রকে যেভাবে আর্মিরা নির্যাতন করেছে, তাকে নির্যাতন করে বিভিন্নভাবে হয়রানি করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছেন, কিন্তু এর পরবর্তীতে মানুষের সবচেয়ে প্রিয় জিনিস, প্রত্যেকটা পিতা পুত্রের প্রিয় যে জিনিস, সেই সন্তান আজকে এই রাজনীতি করতে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
তার ছোট পুত্র আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। আমরা তো এত আমরা সেই তুলনায় কিছুই হই নাই, শুধু আমরা খালি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দিন। যেটা মানে তারেক রহমান তার ভাইকে হারিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানকে হারিয়েছেন, এর থেকে কষ্টের কিছু নাই। তারপরেও এই কষ্ট আসলে আমাদেরকে ধরে রেখেছেন, আমাদেরকে সন্তানের মতো মায়া মমতা দিয়ে সব সময় আগলে রেখেছেন। এই কষ্টের আসলে অন্যতম কেষ্টর দিন আমরা দেখলাম কিনা ম্যাডাম খালেদা জিয়া এবং জোবাইদুর রহমান মাত্র 2-3 দিন আগে তারা যে দেশে তারা প্রত্যাবর্তন করলেন, এই প্রত্যাবর্তনে জনগণের যে জনসাড়া, যেভাবে মানুষ তাদেরকে আলিঙ্গন করলেন, আপনারা যেভাবে তাদেরকে আলিঙ্গন করতে গেলেন, এটি কতটা বিদগ্ধতা অর্জন করলে কতটা আসলে বিজয়ের চিত্র? আনন্দ এর থেকে তো বড় আনন্দ হতে পারে না। একজন নেত্রী সে বলতেন সব সময় শেখ হাসিনা পালায় না, কিন্তু তিনি আজকে কোথায়? তিনি আজকে একটি কার্গো বিমানে করে পালিয়ে গিয়েছেন। তিনি একটি কার্গো বিমানের আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো বিমানে করে তাকে পালিয়ে যেতে হয়েছে। আর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে রাজকীয় মর্যাদা দিয়ে আমাদের কাতার এয়ারলাইন্সের কাতার সরকার আমাদেরকে বিমান পাঠিয়ে, রাজকীয় বিমান পাঠিয়ে তাকে রাজকীয়ভাবে তাকে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। ঠিক তেমনি ভাবে রাজকীয়ভাবে তাকে এনেছেন। এর চেয়ে বড় পাওনা, বড় বিশ্বাস আমরা করতে পারি না যে মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলার মানুষের কাছে কোন স্তরে রয়েছেন। এবং আমরা তো আশা করতে পারি তার এই যে আমাদের আপসীন নেত্রী বলি, আমরা তো আশাই করতে পারি যে আগামী দিনে এই যে আপসীন নেত্রী হিসেবে উনি হয়তো নোবেলও পেতে পারেন। আমরা এটা আশা রাখি। এবং এটা 81 সালের পর থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর থেকে শেখ হাসিনাও রাজপথে অ্যাক্টিভ হলেন, আবার ম্যাডাম খালেদা জিয়াও রাজপথে আসলেন। 45 বছরের রাজনীতিতে দুই নেত্রীর বাংলাদেশ থেকে এখন এক নেত্রীর বাংলাদেশ হয়ে গেল। এই দুই নেত্রীর বাংলাদেশ থেকে, দুই নেত্রীর আদর্শ থেকে, দুই নেত্রীর শিষ্টাচার থেকে, দুই নেত্রীর রাজনৈতিক নীতি থেকে আসলে রাজনীতিবিদের জন্য কি চরম এবং পরমতম শিক্ষা রয়েছে? অনেক বড় শিক্ষা রয়েছে, যেটা আমরাও সবসময় বলি, আমাদের নেতারাও বলেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেছেন, এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যা করেছে তার বিচার তাদের হচ্ছে, তারা পাচ্ছে। এবং আমাদের দু একটি নেতাকর্মী ভুল ত্রুটি করতেই পারে, তাদেরকে যেভাবে কঠোর হস্তে দমন করেছে আমি তাকে সালাম জানাই যে এটাই হওয়া উচিত। এবং আগামী দিনে আমাদের মহাসচিব সাহেবও বলেছেন, যদি কেউ এই রকম অপকর্ম করো তাহলে কিন্তু এই আওয়ামী লীগের মতো হবে। আমাদের অনেক বড় শিক্ষা আমরা পেয়েছি। আমরা যদিও অন্যায় করিনি, কিন্তু বাংলার মানুষ পেয়েছে। বাংলার মানুষ এই থেকে শিক্ষা নিয়ে সৎভাবে চলার জন্য রাজনীতিবিদ রাজনীতি করবে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থের জন্য না। এটাই হবে রাজনীতির মূল লক্ষ্য। দীর্ঘ 4 যুগের রাজনীতির পুরস্কার হিসেবে তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, বছরের পর বছর তিনি কাস্টডিতে থেকেছেন, 4টি উপাধিতে ভূষিত হয়েছেন, দেশনেত্রী, আপসীন নেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা। এবং গণতন্ত্রের যে মাইল ফলক, সেই মাইল ফলকে পিস ফর ডেমোক্রেসির ক্ষেত্রে তিনি যে অনবদ্য সম্মানের ভূষিত হয়েছেন, এমন বিরল ঘটনার চিত্রটি বিশ্বে খুবই বিরল দেখা যায়। তথাপিও এমন এর সাথে কমদের ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার ভূষিত করার ঘটনা রয়েছে। আমরা পার্শ্বের রাষ্ট্রে অং সান সুচিকে কিন্তু নোবেল সাথে পুরস্কার রয়েছে। এ পর্যন্ত 52 জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। সেক্ষেত্রে আমরা ম্যাডাম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটা প্রত্যাশা করতে পারি না। আপনি যেটি বলছিলেন, কেমন গ্রাফে, শান্তির কোন সূচকে ম্যাডাম খালেদা জিয়াকে আসলে এই সম্মানে ভূষিত করা হতে পারে বলে মনে করা যাচ্ছে? আমরা তো বলেছি তিনি আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি কারোর সঙ্গে আপোষ করেননি। শেখ হাসিনা ওই আমাদের জামাতে ইসলামের সাথে গিয়ে তার এই কদমবুসি করে আপোষ করলেন, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশমাতা, তিনি আমাদের ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারেন না, এবং সেই কারণে তিনি আপোষ করেননি। সেই থেকে উনি আপসীন নেত্রী হয়েছেন, দেশমাতা। উনি দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বহু চেষ্টা করা হয়েছে। উনি বলেছেন, এটা আমার দেশ, এটা আমার মাটি, এটা আমার ভূখণ্ড, এর বাইরে আমার কোনো দেশ নেই। একদিকে নিজের ছেলেকে অ্যাসল্ট করা হচ্ছে, আবার নিজেকে বাধ্য করতে চাওয়া হচ্ছে, কিন্তু তারপরেও তিনি তার থেকে এক চুলো বিচ্যুত হননি।
এই জন্য তাকে আমরা হাজার কোটি সালাম জানাই। জীবনে যতদিন এই বিএনপির নেতাকর্মী বেঁচে আছেন তাকে সেই শ্রদ্ধাপদে মাথার উপরে করে রাখবেন। তার নীতি আদর্শ এটা নিয়েই আমাদের অনেক কিছু শিক্ষা, যে তিনি এত কিছুর পরেও কোনো আপোষ করেননি। তার একটি সন্তান হারিয়েছেন। আমরা তো এরকম কিছু হইনি। আমরা মায়ের খেয়েছি, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর অন্যায় অত্যাচার করা হয়েছে, কিন্তু তিনি যা হারিয়েছেন তার আরেকটু অন্যতম দুর্লভ ব্যাপারটি রয়ে গেছে কিনা, এরশাদ সাহেব সাবেক সেনাপ্রধানের পরিবারকে সম্মান জানানোর জন্য মইনুল রোডের একটি বাড়ি দলিল করে দেন। দালিলকৃত মালিকানার সত্ত্বের জমি থেকে, নিজের বাড়ি থেকে যেভাবে উদ্ধারের মতো ষড়যন্ত্রমূলক একটি চক্রান্ত শেখ হাসিনা সরকার আমলে করেছিল, এবং যেদিন তাকে বাড়ি থেকে বের করা হয় ম্যাডাম খালেদা জিয়া যে আকুতি জানিয়েছিলেন আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেটি আসলে মহা কবুল হয়েছে কিনা? এটা কবুল হয়েছেন। উনি যে প্রতিহিংসা রাজনীতি করেন সেটা তিনি প্রমাণ করেছেন, কিন্তু আল্লাহ তার বিচার করেছেন। আল্লাহ তাকে দেখিয়েছেন একজনকে বাড়ি থেকে আর একজনকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়ে সেই কান্না আমরা সকলেই কেঁদেছি। আমরা যারা বিএনপি করি, আমরা যারা জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বিশ্বাসী, আমরা তার সেদিন ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া চোখের পানি এসেছে, আমরা এসেছি সেদিন। আমরাও আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি ন্যায্য বিচার করো। আল্লাহ কিন্তু সেই ন্যায্য বিচারটা করেছেন। ঐতিহাসিক এটা চিরন্তন সত্য হয়ে যাবে কিনা, বাড়ি থেকে বের করবি, দেশ থেকে কিন্তু বেরিয়ে যাবি, এমন হয়ে যাবে কিনা? এটা একটা ডায়লগ, আল্লাহর বিচার। আমাদের ওই সময় এর থেকে বেশি কিছু আমরা করতে পারিনি, চোখের পানি আমাদের ঝরেছে, আল্লাহ সেই বিচারটা করেছেন। তিনি আজকে কোথায়? আজকে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। শুধু তিনি নয়, পুরো তার আত্মীয় স্বজন শুরু করে নেতা কর্মীদের নিয়ে পালিয়েছেন, এবং টোটাল আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দকে জলে ভাসিয়ে দিয়ে চলে গেছেন। উনি ব্যক্তিগতভাবে স্বার্থে কাজ করেছেন আমরা মনে করি। আর আমার নেত্রী, তিনি মনে করেন যে আমার দল, আমার দেশ, আমার এই মাটি, আমার সবকিছু। 1971 25 মার্চ টানটান উত্তেজনা, অপারেশন সার্চলাইট চলছে, পাকিস্তান থেকে সৈন্য আনা হয়েছে জাহাজে করে, এদেশ জাতিকে খামোশ করতে হবে। যার কাছে নেতৃত্ব ছিল, যার জন্য প্রত্যাশা ছিল, তিনি যথাসময়ে নাকে তেল দিয়ে ঘুমাতে বলে পাকিস্তানিদেরকে ডেকে তাদের গাড়িতে চেড়ে তিনি চলে গেলেন। এমন অবস্থায় এ দেশের অভিভাবকত্ব, এই জাতির অভিভাবকত্বের জন্য উই রিভোল বলে যে মানুষটি একেবারে গণবিদ্রোহ করে সেনাবাহিনী থেকে বেরিয়ে এসে রেজিস্ট্রেশনে ঘোষণা দিয়ে নিজেকে বিপদের মধ্যে ফেলে যেভাবে যুদ্ধে নামলেন এবং সবাইকে যুদ্ধ করার জন্য নামালেন, সেই বিদগ্ধ জন যেভাবে ইতিহাস সৃষ্টি করলেন, আর আরেকজন যেভাবে পৃষ্ঠভঙ্গ দিয়ে পাকিস্তানিদের দায়িত্বে থেকে একেবারে বিজয়ের পরে এসে সুবিধা নিলেন, এই দুই ব্যক্তির ওই সময়ের প্রেক্ষাপট বা 71 থেকে 75 পর্যন্ত প্রেক্ষাপট আসলে জাতির কাছে উন্মোচন হওয়া অতীব গুরুত্বপূর্ণ কিনা? শুধু একটি কথাই বলে আমি এক কথা বলতে পারি, সেটা হলো দুইজনই রাষ্ট্রপতি ছিলেন। তিনিও রাষ্ট্রপতি ছিলেন, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও রাষ্ট্রপতি ছিলেন। সেই দিন তার জানাজায় কি হয়েছিল, কত লোক হয়েছিল, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় ঢাকায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এটাই প্রমাণ করে শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। এটাই প্রমাণ করে এদেশের মানুষ তাকে কত ভালো জানতেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এটাই তার প্রমাণ, এর থেকে আর বড় প্রমাণ। কিন্তু যে মানুষটিকে আপনারা একেবারে শর্টকাট ছেড়ে দিচ্ছেন, সেই ছেড়ে দেওয়াটা তো আসলে যৌক্তিক হবে কিনা? 72-এর বঙ্গবন্ধু, 75-এর বঙ্গশত্রু, 72-এর হিরো 75 হয়ে গেলেন জিরো। এই 75-এর জিরো, 75-এর স্বীকৃত বঙ্গশত্রু আবার কিভাবে বঙ্গবন্ধু হলো, আবার কিভাবে জাতির পিতা হতে চলে? এই জাতির জন্য চরমতম লজ্জাজনক একটি অধ্যায় ছিল কিনা যে 75-এর স্বীকৃত বঙ্গশত্রুকে আবার পুনরায় বঙ্গবন্ধু বলা। এখনো অনেক নেতাদেরকে দেখা যায় যারা বঙ্গবন্ধু বলে আহ্লাদে গদগদ আবেগ প্রকাশ করে। মীমাংসিত সত্যের একটি কথা চলছে, সেই সত্যের ক্ষেত্রে আসলে মীমাংসিত সত্য এটাই কিনা, মীমাংসিত সত্যটাই সবার কাছে আসলে উপস্থাপন করা দরকার কিনা? না, সেটা নিয়ে আমাদের এই ব্যাপার নিয়ে আমি খুব বিশদ আলোচনায় যেতে চাই না। আমি আমার যে কথাগুলো বলেছি
যে এখানেই তো প্রমাণ হয়ে যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আসনটা কোথায় এদেশের মানুষের কাছে, আর শেখ মুজিবুর রহমানের আসনটা কোথায়, এটা তো মানুষ প্রমাণ করে দিয়েছে। সেখানে আমি আর এই আমাদের এত বড় ৭৫-এর ৭ নভেম্বর উত্তেজনাময় আরেকটি দিন। ৭১-এর ২৫শে মার্চ কালো রাত্রিতে যিনি নিজের জীবন বাজি রাখলেন, এবার ৭৫-এ তার জন্য জীবন বাজি রাখা হলো। অর্থাৎ জীবন বাজি রাখলে তার প্রতিদান পাওয়া যায়, সেটি ৭৫-এই প্রমাণিত হলো। তিনি প্রধান সামরিক প্রশাসকের দায়িত্ব পালন করলেন। সামরিক প্রশাসকের দায়িত্ব পালন করার পরে দেশটাকে যেভাবে ঘুরিয়ে দিলেন, দেশটাকে যেভাবে উন্নত বিশ্বের সাথে রান করানোর জন্য কাজ করলেন, ১০,০০০ কিলোমিটার হাঁটলেন, ঘাম ছোটালেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ানের মতো পলিটিক্যাল ইথিক্যালি বক্তব্য দিয়ে তিনি রাজনীতিবিদদের জন্য একটা ইথিক্স দিয়ে গেলেন। সেই বিদগ্ধ জন ৫.৫ বছর ১৯৮১-এর ৩০ মে পর্যন্ত যেভাবে দায়িত্ব বলে করেছেন, তার কিছু খণ্ডচিত্র আপনার দৃশ্যপটে। আসলে তাকে নিয়ে কথা বলার মতো দৃষ্টতা আমার নেই। শহীদ রাষ্ট্রপতি সম্বন্ধে কোনো বক্তব্য আমার মতো ছোট মানুষের একজন কর্মীর মানে বলার শোভা পায় না। তিনি এই দেশের জন্য যা করেছেন, আজকে যে সুফলটা আমরা পাচ্ছি, আমরা দেখেছি এই খাল খনন করে কিভাবে এগ্রিকালচারটাকে এবং আমাদের মানে খাদ্যের স্বয়ংসম্পূর্ণটা করেছেন উনি, মাছ, এই যে বিভিন্নভাবে আজকে দেশের যে বৃহৎ রেমিটেন্সটা বিদেশ থেকে আসে, যে কথাটা বলছিলাম আমি, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের কথা চিন্তা করে উনি ওই সময় যে আমাদের দেশে ওনার হাতের সৃষ্টি গার্মেন্টস ফ্যাক্টরি, এই গার্মেন্টসটা দিয়েই উনি বেকারত্ব দূরীকরণ করলেন এবং রেমিটেন্সটাও আনলেন। ঠিক এই দিকে উনি যেভাবে দেখলেন, এটা সৃষ্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। দ্বিতীয়ত আরেকটি রেমিটেন্স যেটা, সেটা হলো ওই সময় যেভাবে আমাদের সারা পৃথিবীতে জুড়ে মানে বিভিন্ন শ্রমিককে পাঠিয়ে যে রেমিটেন্সটা আনতেন, এবং তখন এয়ারপোর্ট এবং উনি যেভাবে বার্তা দিয়েছিলেন, তখন আমরা দেখেছি একটা শ্রমিকের মানে বিনে পয়সাও গিয়েছে, ভাড়া দিয়ে শুধু গিয়েছে, তাদের রেমিটেন্সটা ঠিক আসছে, এয়ারপোর্টে কখনো কোনো বাধা বিঘ্ন পেতে হয়নি। ওনার চিন্তাধারা যেটা ছিল যে আমি ওকে পাঠালে আমার রেমিটেন্স আসবে, দেশ উন্নয়ন হবে, উনি সেই কাজগুলো করেছেন। কিন্তু পরবর্তী সরকারে সেগুলো আর করেনি। কিন্তু ওই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রেমিটেন্সটা আনা শুরু করে দিয়েছিলেন, আজকে আমরা ওটার উপরই নির্ভর করছি। এটা শহীদ রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের অন্যতম একটি রাজস্ব নির্মাণখানা বা রাজস্ব গঠন করা বা রেভিনিউ বৃদ্ধির অন্যতম একটি জায়গা। এই আন্দোলনে রেমিটেন্স যোদ্ধারা যেভাবে একটি ভূমিকা রাখলেন, সারা বিশ্ব থেকে রেমিটেন্স শাটডাউন শেখ হাসিনার একেবারে তক্ততাপস যেভাবে কাঁপিয়ে দিল, এই রেমিটেন্স যুদ্ধটাকে যেভাবে অন্যরকমভাবে উপস্থাপন করা হলো, ছাত্ররা দের সাথে যেভাবে রেমিটেন্স যোদ্ধাদের যে সুসম্পর্ক তৈরি হলো, সারা দেশে যেভাবে রেমিটেন্স যোদ্ধারা ছড়িয়ে রয়েছে, যিনি এই রেমিটেন্স যুদ্ধের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি রেমিটেন্সের ফাউন্ডার, তাকে রেমিটেন্স ফাদার বা রেমিটেন্স ফাউন্ডার হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে সারা বিশ্বে প্রায় ৮০ লক্ষ রেমিটেন্স যোদ্ধারা ছড়িয়ে আছেন। তাদের কাছে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে কতটা অনুকরণীয়, কতটা ভালোবাসার, কতটা আসলে হৃদয় ধারণ করা, এটা তো বলে শেষ করা যাবে না। যে উনি যেভাবে চেয়েছেন, একজন শ্রমিককে বিনা পয়সায় পাঠিয়েছেন, শুধুমাত্র নামকে আসতে। কিন্তু আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একটা শ্রমিককে পাঠাতে হলো তার ৪-৫ লক্ষ টাকা লাগে। এই ৪-৫ লক্ষ টাকা জোগাড় করে সে কিভাবে যাবে? আর তখন শহীদ রাষ্ট্রপতির একটি কথা ছিল যে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা, এদেরকে বিদেশে পাঠাও, ওরা ওখান থেকে রেমিটেন্স পাঠাবে, দেশ উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। রাজস্ব খাতটাকে তিনি তখন যেভাবে দেখতেন, আর আমাদের এই পরবর্তীতে যেটা দেখি সেটা হলো ফ্যাসিস্ট সরকার তাদের ব্যক্তিগত দলীয় লোকজনকে লাভবান করার লক্ষ্যে
এই এই রেমিটেন্স যিনি রেমিটেন্স যুদ্ধের প্রবর্তন করলেন, রেমিটেন্সের প্রবর্তনকারী তার সন্তান জনাব তারেক রহমান আপনাদের দল প্রধান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি রেমিটেন্সকে যেভাবে ওন করেছেন, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসলে রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনটা আরো দুর্বারগতিত হবে কিনা এবং সেটি আমাদের 1 কোটির উপরে ছাড়িয়ে যাবে কিনা? অবশ্যই আমরা এটা আশা করতে পারি। আমাদের দল ক্ষমতায় আসলে আমাদের দল এটার ব্যবস্থা নেবেন এবং তাদের যেহেতু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির ভিতরে এই রেমিটেন্স ছিল এবং সেটা আমাদের দলনেতা আমাদের নেত্রী সেই ব্যাপারে সবসময় সজাগ দৃষ্টি রেখে এই কাজগুলো উনি প্রাধান্য দিয়ে করবেন ইনশাআল্লাহ। 24 জুলাই আগস্টের যে গণবিপ্লব হলো, এই গণবিপ্লবে আপনারা রাজপথে ছিলেন। বিএনপি যেভাবে অভিভাবকত্ব দিয়েছে, ছাত্ররা রাজপথে নেতৃত্ব দিয়েছে, আর পিছনে বিএনপি অভিভাবকত্ব করেছে, তাদের খাবার পানীয় থেকে শুরু করে সব ধরনের সাহস তারা জুগিয়েছে। এই আন্দোলনের যে অন্যতম মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যানিং এর ক্ষেত্রে, মাস্টার মূল্যায়নের ক্ষেত্রে 40 ওভার ব্যাটিং করলো একজন ব্যাটসম্যান আর 10 ওভার ব্যাটিং করলো স্লগ ওভারের কিছু ব্যাটসম্যান। ম্যান অফ দ্য ম্যাচের ক্ষেত্রে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, এইগুলোর ব্যাপারটা আসলে জাতির কাছে কি মেসেজ রয়েছে? হু ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ? না, আমরা তো ধরেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন মানে অসুস্থ, তিনি রয়েছেন মানে বেড রেস্টে রয়েছেন, তখন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব। আমাদেরকে সার্বক্ষণিক, আমি আমার এই অফিসে কয়েকবার ভিডিও কনফারেন্সে তার সঙ্গে কথা বলেছি এবং স্থায়ী কমিটির সদস্যর সঙ্গে কথা বলেছি। আমরা সবসময় তার নির্দেশনা আমরা ফলো করেছি। আমরা ঠিক তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমাদের সারা দেশে আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি তারা মাঠে নেমেছিল, তাদের সাথে ছিল। সাথে থেকে এই মানে কয়েকদিনের সংগ্রামে কিন্তু এটা সরকার পতন হয়ে যায় না। এটার পিছনে দীর্ঘদিনের আমাদের তারেক রহমান সাহেবের যে ভূমিকা ছিল, বিএনপির যে ভূমিকা ছিল, আস্তে 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 এগোতে ঠিক তেমনি ভাবেই হয়েছে। আমরা সেটাই বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সন্তান তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন, আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের অনেক লোক শহীদ হয়েছেন, আমাদের ছাত্র নেতারা শহীদ হয়েছেন, ছাত্র দলের অনেক নেতারা রয়েছে, যুব দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের বিএনপির অনেক লোকই আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন এবং আমাদের দেশনেত্রী তারেক রহমানের নির্দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের প্রত্যেকটা শহীদ পরিবারের প্রতি খোঁজ খবর রাখতে রেখেছেন, বলেছেন, সহযোগিতা করেছেন এবং এগুলো আমি নিজেও তার প্রমাণ। আমি নিজেও প্রত্যেকটা বাড়িতে গেছি। আমার এখানে যারা 3 জন শহীদ হয়েছেন, সেই 3টি শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, তারেক রহমানের তরফ থেকে সহযোগিতা করা এবং দল থেকে সহযোগিতা করা, আমাদের এই প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দিয়ে এসেছি এবং পরবর্তীতে এখনও প্রত্যেক ঈদেও তাদের জন্য এবং তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অন্যান্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রত্যেকটা ঈদে পার্বণে সব জায়গায় খোঁজ খবর রাখেন এবং সবসময় আমাদেরকে রাখতে বলেছেন এবং সেটা রাখছেন এবং আমি এই জন্য কৃতজ্ঞ যে তিনি কি করে সম্ভব হয় যে সমস্ত কিছু মাথায় রেখে এইভাবে উনি কতটুকুন সময় ঘুমায় আমি জানি না, কিন্তু দল এবং দেশের জন্য তার যে মানে শ্রম, এটা আমরা অকল্পনীয়, এটা আমরা কখনো কোনোদিন করতে পারবো কিনা জানি না। শ্রম মেধা সবার জীবন সবার সমন্বয়ের ভিত্তিতেই আমরা একটা ফ্যাসিজমের আমরা হটাতে পেরেছি, আমরা স্বাধীনভাবে কথা বলার জন্য সেই সুপরিবেশটি পেয়েছি। এই সুপরিবেশের সাথে আরেকটি সুপরিবেশের প্রত্যাশা ভোটাধিকারের। আজ থেকে 18 বছর ধরে ভোট নামের যে কলঙ্ক, ভোট নামের যে ছলনা, সেই ছলনার ললনার থেকে জাতি মুক্তি পেয়েছে। এখন জাতি ভোট দিতে চায়। সেই ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আপনাদের দল রূপকল্প দিয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত আছে যে কোনো সময় নির্বাচন করার জন্য। ডিসেম্বরকে ডেডলাইন করে আগানো হচ্ছে। নির্বাচন যখনই হোক, সেই নির্বাচনে ফরিদপুর 4 এবং 5, সাবেক 5
পাঁচের প্রতি আবেগ রাখার গুরুত্বটা আপনি কিভাবে দেখছেন, এবং ফরিদপুরের সেই ঘুমন্ত পাঁচকে জীবিত করে আবার এই ফরিদপুরকে আধুনিক পাঁচে আসলে কিভাবে আপনি সমন্বয় করার জন্য দলের কাছে মনোনয়ন প্রত্যাশী হিসাবে আশা করছেন? আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গত 19শে ফেব্রুয়ারি আমাকে ম্যাডামের অফিসে আমাদের সঙ্গে কথা হয়, সেখানে তিনি একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে ফরিদপুর 4 থাকলে বাবুল সাহেব 4 থেকে করবেন, আর 5 হলে সেখানে আমি কাজ করব। সেই আমি 5 হলে এখনো আমি আশা করি যে ফরিদপুর সাবেক আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন এবং নির্বাচন কমিশনকে আসন পূর্ণ বিনাশ করতে বলেছেন, আমরা আশা করি যে আমরা সাবেক সেই 5টি আসনে চলে যেতে পারবো। কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার সুবিধার জন্য এই আসনগুলো পূর্ণ বিনাশ করে, আমাদের এখানে 5টি আসন ছিল ফরিদপুরে, সেই 5টি আসন থেকে কেটে তারা 4টি করে ঢাকায় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায় আমাদেরকে। দেখুন, একটি আসনের আমি যখন 18 সালে এই আসন থেকে নির্বাচন করি ফরিদপুর 4 থেকে, তখন আমার মনে আছে আমাদের এই আসনটি আপনার পদ্মার উপারে হরিরামপুর যে উপজেলা, ওখানে আমাদের হরিরামপুর ইউনিয়ন পরিষদ আছে পদ্মার উপরে, সেইখান থেকে আমাদের শেষ মাথা যদি ধরি, আমরা ওই দিক দিয়ে যদি এটা মানে মাইলেজ ধরি, প্রায় 84 কিলোমিটার হয়। আমার শেষ সীমানাটা হলো চুমুরদি ইউনিয়নের আমাদের চুমুরদি শেষ সীমানা, ওই দিক দিয়ে যদি ধরি প্রায় 84 কিলোমিটার লম্বা হয়। এটা কেন যে মানে 84 কিলোমিটার, এটা একটা লোকের যেতে একদিন লাগে, পদ্মার উপর থেকে আসতে এবং এই শেষ সীমানা পৌঁছাইতে আমাদের একটা দিন লাগে। যাই হোক, আমি বলতে চাই, আমি আমাদের নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবেন যে আমাদের সাবেক যে 5টি সিট ছিল, আমরা সেই 5টি সিট চাই, এবং সেখানে 5টি সিট হয়ে গেলে বাবুল সাহেব 4-এ করবেন, ইনশাল্লাহ আমি এই 5-এ নির্বাচন করব। আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আমার জীবনের মানে বেশিরভাগ সময় আমি এই বিএনপির সাথে থেকে আমি হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে, এবং অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এই সরকারের প্রতিহিংসার এবং তার যে লালসারও শিকার হয়েছে, তাদের যে লালসা আমাকে ব্যবসা বাণিজ্য থেকে, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার নিয়ে গিয়েছে, আমার এখানে আমার নিজের বাড়িতে আমাকে ঢুকতে দেয়নি, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, এই পার্কে আমার নিজের বাড়ি, আমার নিজের সেগুলো বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমি সেটা নিয়ে কখনো বিচলিত হই নাই, আমি আল্লাহর উপরে ভরসা করেছি, এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আমার অগাধ বিশ্বাস, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের প্রতি আমার অগাধ বিশ্বাস যে তারা আমাকে মূল্যায়ন করবে। এবং বিগত দিনে আমার মনে আছে আমাদের 18 জন সংসদ সদস্য মানে নির্বাচন করার জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর ভিতর আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন, এমপি ছিলেন অনেকজন, 18 জন। তার ভেতর থেকেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে মূল্যায়ন করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের দুইজনের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে মূল্যায়ন করেছে, এবং আমি আশা করব আগামী দিনেও যেভাবে এই আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে এই দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙা এখন আর ভাঙা নেই, গড়া হয়ে গেছে সময়ের আবর্তে। লক্ষ লক্ষ জনগোষ্ঠীর প্রবেশদ্বারের এই জায়গাটি যেভাবে সাজানো হয়েছে, গোছানো হয়েছে, ফরিদপুর বিভাগের হেডকোয়ার্টার কোথায় হবে সেটি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। যখনই বিভাগের হেডকোয়ার্টারের আলোচনা হয়, তখনই বিভাগটি আসলে থেমে যায়। বিভাগের হেডকোয়ার্টারের গুরুত্বটা ভাঙাটাকেই আসলে ভূগোলবিদরা দেখছেন, বা স্থানীয় সরকার বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও দেখছেন। বিভাগীয় সদর দপ্তরটিকে ভাঙাই করা বা আপনার কনস্টিটিউয়েন্সির ভাঙা ফরিদপুর 5-এ করার ব্যাপারটি নিয়ে আপনার কি আহ্বান থাকবে? না, আমরা আশা করি যে ফরিদপুর এখন যে 4টি আছে, আমরা আসনটা পূর্ণ বিনাশ করে 5টিই চাই। 4-এ থাকবেন আমাদের শহীদুল ইসলাম বাবুল সাহেব, কৃষক দলের সাধারণ সম্পাদক, উনি 4-এ থাকবেন। আর 4 না হলেও উনি থাকবে, যদি এটা আসন পূর্ণ বিনাশ না হয় তাহলে শহীদুল ইসলাম বাবুল 4-এ থাকবে। এটা আমরা কমিটেড, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমিও এবং বাবুল সাহেব কমিটেড। তো এই কারণে আমি বলতে চাই যে আমি আশা করব 4 থেকে আমরা 5-এ চলে যাব। শহীদুল ইসলাম সাহেব
শহীদুল ইসলাম বাবুল কৃষক দলের সাধারণ সম্পাদক, উনি 4-এ নির্বাচন করবেন, আর 5 হয়ে গেলে আমি এখান থেকে করবো। এবং আমি দেখেন, আমি এই দুর্দিনে এই 25টি বছর ধরে রাজনীতি করি, এখানে বিএনপি সৃষ্টি করেছে। আমি একটা সময় এখানে বিএনপি বলতে কিছু ছিল না। আমার আগে যারা নির্বাচন করেছে আমি দেখেছি তারা 1200-2500 ভোট পেয়েছে, কিন্তু আমি এখান থেকে আমি একবার উপজেলা নির্বাচন করেছিলাম এই বিএনপি থেকে, ধানেশ্বরী থেকে, তখন আমি প্রায় 33,000 ভোট পেয়েছিলাম, যখন এদেশে কেউ কথা বলতে পারেনি। তো আমি আশা করব এখানে আমি বিএনপি সৃষ্টি করেছি এবং দীর্ঘদিন মানুষের কল্যাণের চেষ্টা করেছি, নেতাকর্মীর পাশে ছিলাম। দীর্ঘদিন যাবত এই আমাদের প্রতি যে জেল জুলুম হামলা মামলা নির্যাতন করা হয়েছে, আমি প্রত্যেকটা নেতাকর্মীর পাশে ছিলাম। আমি তাদের বাড়ি গিয়েছি, জেলখানায় গিয়েছি, মানে ওই উকিল মুক্তা রেখে সহযোগিতা করেছি, এবং যারা একটু ছিলেন তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। আমি প্রত্যেকটা আমার যতগুলো নেতা কর্মী রয়েছে যারা জেল খেটেছে, যারা মামলায় জড়িত ছিল, সেই মামলায় সহযোগিতা করে সব কিছুতে আমি সহযোগিতা করেছি, যে কারণে আমার এলাকার মানুষ এবং আমার এই নেতাকর্মী আমার সাথে আছে এবং থাকবে। এবং আমি এই এলাকার প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়ি আমি চিনি, আমি প্রত্যেকটা বাড়িতে আমার পা আছে, আমার প্রত্যেকটা বাড়িতে আমার পদচারণা ছিল এবং এখনো আছে। দেখেন, এখনো নির্বাচন কবে হবে এখনো আমরা বলতে পারি না। আমরা আশা করি, আমাদের দল চাচ্ছে খুব শীঘ্রই নির্বাচন দেওয়ার জন্য, খুব তাড়াতাড়ি, আমরা সেটা আশা করি খুব তাড়াতাড়ি হবে। কিন্তু তারপরে কিন্তু আমরা থেমে নাই, আমরা কিন্তু এখনো প্রতিদিন মিটিং মিছিল, আমরা উঠান বৈঠক করছি, গণসংযোগ করছি। আপনি তো দেখেন আমার প্রত্যেক দিনই কম বেশি, সপ্তাহে 5 দিন আমার মিটিং আছে, জনসভা আছে, গণসংযোগ আছে, আমরা এটা করে যাচ্ছি। এখন আমরা বাবুল সাহেব সহ আমি একসঙ্গে দুইজনে মিলে করছি, যেহেতু এখনো সমন্বয় করে করছি, 4 আছে, আর এটা পাস হয়ে গেলে তো তখন আমি এককভাবে এখানে চলে আসবো, বাবুল সাহেব 5-এ করবেন ইনশাল্লাহ। আমরা আশা করি যে এই 5টা হবে, এটা হওয়া দরকার, কারণ এত বড় সিট, 84 কিলোমিটার লম্বা একটা মানুষ, একটা যদি ওখান থেকে এখানে আসতে হয়, সেই যদি হরিরামপুর উপজেলা থেকে আসতে হয়, হরিরামপুর দ্যাট মিনস আপনি মানিকগঞ্জে যে হরিরামপুর থানা রয়েছে উপজেলা, ঠিক ওইখানেই কিন্তু আমাদের একটা পদ্মার উপরে কিন্তু আমাদের ওই ইউনিয়নটা, ওইখান থেকে আমাদের শেষ সীমানা চুমুরদি ইউনিয়নের সেখানে যেতে প্রায় 84 কিলোমিটার। এর ভিতরে পদ্মা আছে, নদী আছে, এবং মানে কাঁচা রাস্তা আছে, পাকা রাস্তা আছে। এইগুলোর থেকে এই দূরত্বটা খুব বড়। আজকাল এই আধুনিক যুগে এই বাংলাদেশে এটা হতে পারে না। এটা আসলে মেনে নেওয়া যায় কিনা নির্বাচন কমিশন অবশ্যই এটি গুরুত্ব করে দেখবেন বলে আপনি মনে করছেন? জি, নির্বাচন কমিশনের কাছে বহুল আলোচিত, বহুল নন্দিত যে ব্যক্তিকে নিয়ে দেশের মানুষ আসলে বরপুত্রের মতো শ্রদ্ধা জানানোর জন্য, হৃদয়ের আবেগ প্রকাশ করার জন্য অপেক্ষমান, সেই তারেক রহমানের জন্য বাংলাদেশ, এখন পুরো বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এমন অবস্থাতে ফরিদপুরবাসী সহ দেশবাসী, তারেক রহমান যেদিন আসবেন সেদিনের অবস্থা কেমন হবে? দর্শক শ্রোতা, দেশবাসী, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। আমি এতটুকুই বলতে পারি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে আসবেন, আমার মনে হয় না ঢাকা শহরের কোথাও পা ফেলার জায়গা থাকবে কোনো রাজপথে। আমরা এটা মনে করি যে সারা বাংলাদেশ থেকে এই নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানানোর জন্য যেভাবে আসবেন, তাতে ঢাকা শহরে কোথাও পা ফেলার মতো জায়গা থাকবে বলে আমি মনে করি না। যার স্যাম্পল ম্যাডাম খালেদা জিয়া আসার কারণে দেখা গেছে, তার সিম্বল আপনারা তো দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। এবং তিনি আসার সময় আমরা দেখেছি ঢাকা শহরের 5 মিনিটের রাস্তা, 5 থেকে 7 মিনিট লাগে তার বাড়িতে, কিন্তু তার যেতে কয়েক ঘন্টা সময় লেগেছে। এবং তিনি অভিবাদন গ্রহণ করেছেন, মানুষকে ভালোবাসেন, সেই কারণে মানুষের ভালোবাসা দিতে উনি কার্পণ্যতা করেননি। উনি প্রত্যেকটা একেবারে ওখান থেকে খুব মানুষ পায়ে হেঁটে গিয়েছে, উনি সেই অভিবাদন গ্রহণ করেছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। ম্যাডাম যে আমাদেরকে দেখে আমাদেরকে যে শুভেচ্ছা জানিয়েছেন, এর থেকে আর বড় কিছু পাওয়ার আমরা নাই, আমরা আশা করি না। কিন্তু আমরা আশা করি যেদিন তারেক রহমান এই দেশে ফিরে আসবেন, তখন এই সারা বাংলাদেশ
বাংলাদেশ মানে সারা বাংলাদেশ যে আশা নিয়ে বসে আছেন যে তারেক রহমানের আশায় বাংলাদেশ সেই দিন অন্য স্তরে চলে যাবে, সেটা কল্পনা করা যাবে না যে তারেক রহমান বাংলাদেশের মানুষের কোন স্থানে রয়েছেন। উনি অনেক বড় স্থানে, আমাদের যেটা অকল্পনীয়। ওনাকে আমরা ওনার কাছ থেকে যা শিখেছি, ওনার বক্তব্য, উনি যখনই কোনো বক্তব্য দেন তখন আমরা সেটা সমস্ত কিছু বাদ দিয়ে সেই বক্তব্যটা আমরা শুনি যখন তিনি ভাষণ দেন, কারণ তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি যে জিনিসগুলো আমাদেরকে এই শিক্ষককে চালিকা শক্তিতে রেখে, দেশের সুপ্রিম দায়িত্বে রেখে তার সুনির্ধারিত সুচিন্তিত মতামত এবং তার বিচক্ষণ নেতৃত্ব এবং তার উন্নয়ন পরিকল্পনাগুলি এ জাতি আসলে গ্রহণ করবে বলেই আপনি মনে করছেন। জি, আপনাকে আমাদের সাথে সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে দীর্ঘ সময়ের রাজপথের নেতৃত্ব তিনি দিয়ে যান। 2 যুগ যাবৎ যিনি একটি কমিটির দায়িত্ব সামলাচ্ছেন এবং ফ্যাসিস্ট আমলে তাকেই এখানে দায়িত্ব পাওয়া গেছে। তিনি দুদিনের বাতি জ্বালিয়েছেন। সেই বাতি জ্বালানো ব্যক্তির যে প্রত্যাশা, 18 সালে যাকে দিয়ে এই ফরিদপুর 4কে নন্দিত করা হয়েছিল, যিনি নির্বাচনও করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ সে নির্বাচনের বিজয়টি তো ছিনিয়ে নেয়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে, তার সম্মানের ক্ষেত্রে ফরিদপুর 5 ফিরে আসাটার গুরুত্ব দেশবাসী যেমন দেখছে, তিনি দেখছেন এবং এই মাটির যারা রয়েছেন তারা দেখছেন। কারণ একটি বৃহৎ জনগোষ্ঠীর যে সংসদীয় আসন, সেই আসনের প্রতি গুরুত্ব বিচার করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই ইলেকশন কমিশন যেন সাবেক যে নির্বাচনী আসন কাঠামোগুলি রয়েছে সেই কাঠামোগুলিতে ফিরে আসার সুযোগ এই ফরিদপুর ভাঙাবাসী তথা ফরিদপুর 5বাসীকে দিবেন বলেই তৃণমূল এবং সচেতন মহল মনে করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আপনি 30 সেকেন্ড দর্শক শ্রোতাদের কাছে সালাম বিনিময়ের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি টানুন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙ্গা উপজেলার পক্ষ থেকে দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আমাদের এই ভাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সকলে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলে একটু দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। তারা যদি সুস্থ থাকে তাহলে এই দেশটাও খুব সুন্দরভাবে পরিচালিত হবে। আগামী দিনে উনি আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমি সালাম জানিয়ে, আমি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি হিসাবে আপনাদের সকলের কাছে দোয়া চাই। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, সাথে থাকুন।